তোমরা যেখান থেকে শুনছো এবং দেখছো 36 সেকেন্ড ম্যাথ সলভের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা যে ম্যাথগুলো করব, চাকরি পরীক্ষায় বারবার যে ম্যাথগুলো আসছে এমন কিছু ম্যাথ করব এবং প্রতিটি ম্যাথ 36 সেকেন্ডেই যাতে সমাধান করা যায়, আমাদের মূল লক্ষ্য এটাই হবে। আমাদের 1 নম্বর ম্যাথটা যদি করতে যাই, আমাদের বসাই দেখো, আমাদের এই ম্যাথটা যেটা দেখার বিষয়, উপরে 3টে সংখ্যা পয়েন্টের পরে, এই জায়গাও 3টে সংখ্যা পয়েন্টের পরে, এটাও 3টে সংখ্যা পয়েন্টের পরে। তবে এই জায়গায় পয়েন্টের পরে 2টা, এই জায়গাও পয়েন্টের পরে 2টা, মানে শুধুমাত্র একটা আছে পয়েন্টের পরে 3টা। আমাদের প্রত্যেকটাকে পয়েন্টের পরে যদি 3টা করে নিতে হবে। আমরা একটা জিনিস জানি, 7.50 আর 7.5 এই দুইটার মান কিন্তু একই। 7.50 7.5 তাই, কিন্তু 7.05 এই জায়গা কিন্তু মান একই নয়। মানে আমরা মেইন কথা, পয়েন্টের পরে শূন্য বসানো যাবে, তেমনি পয়েন্টের আগে বাম সাইডে যদি পূর্ণ সংখ্যা থাকে, বাম সাইডে যেমন শূন্যর মূল্য নেই, ডান সাইডেও শূন্যর কোনো মূল্য নেই। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী যদি ডান সাইডে শূন্য লাগে, আমরা সেটা বসাই নিতে পারবো। আর আমাদের এই অঙ্কে যেহেতু এই জায়গায় 3টা সংখ্যা, এটাও 3টে সংখ্যা, এটাও 3টে সংখ্যা, তাহলে আমরা এই জায়গায় আরেকটা শূন্য দিয়ে এটাও 3টে বানিয়ে দিলাম। এই জায়গাও 3টা আছে, এটাই 2টা আছে, আরেকটা নিয়ে নিলাম। এবার আমরা পয়েন্টগুলো উঠাই দিই। ওটা দিলে আমরা এখানে কি পাচ্ছি, 1 2 এর 2 দিয়ে কাটাকাটি করে দিলাম, 3 কে 30 এর ভিতর 10 বার, তাহলে উপরে কি থাকলো 1, নিচে কি পেলাম 10 গুণ 10, 10 গুণ 10 কত হয় 100। আমরা যখন পয়েন্টটা উঠে গেছি, তাহলে কিন্তু এই শূন্যটা 10 হয়ে যাচ্ছে, এটাও 30 হয়ে যাচ্ছে। কিন্তু পয়েন্ট থাকাকালীন এটা কিন্তু পয়েন্টের পরের সংখ্যা, কিন্তু প্রয়োজন হলে আমরা শূন্য আনতে পারবো। তাহলে আমরা এই জায়গায় কি পেলাম 1/100। এটাকে আবার অনেক সময় এভাবে লেখা যায় 0.01। এবার এটা কিভাবে আসবে, যে এই 1 পয়েন্টের জন্য 1 আর 2টা সংখ্যা আছে, তাই 2টা শূন্য। আমাদের সরাসরি এই উত্তরটাই আছে, তাহলে আমরা এটাই অ্যানসার। 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম বলতে আমরা বুঝি ছোট। তাহলে 5 আমরা কি 4টে ভগ্নাংশ আগে বসাই, 5/3, 3/4, 5/21, 7/21। আমরা ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে এই ভগ্নাংশ কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম এটা নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা গুণ করব। সেই গুণটা এরকম যে উপর থেকে নিচ, আবার এইটির উপর থেকে নিচ। তাহলে আমরা 5 গুণ 4 করলে কত হয় 20, এবার 3 গুণ 3 করলে কত হয় 9। এবার আমরা দেখি এইটির মধ্যে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। তাহলে এই দুটোর ভিতর অবশ্যই 20 আমরা 20 বৃহত্তম, এটা ক্ষুদ্রতম। আমাদের যে ক্ষুদ্রতম, তাহলে আমরা এটা হবেই না, এটা বাদ। এবার আবার এইটির ভিতর দেখবো কোনটা বড়। 3 গুণ 21 করলে কত হয় 3 21 63, 4 বসা 20। অর্থাৎ 63 আর 20 এর বড় কোনটা, অবশ্যই 63 বড়। অর্থাৎ এটা বাদ, ক্ষুদ্রতম লাগবে, ক্ষুদ্রতম এটা, তাহলে এখন এটা। এবার পরেরটা 5 21 কত 105, আর 7 21 147। তাহলে এর ভিতর বড় কোনটা 147, ক্ষুদ্রতম কোনটা 105। তাহলে অবশ্যই অ্যানসার কোনটা 5/21, 5/21। তাহলে আমরা যে অপশনে আছে 5/21 এইটা। এই একই নিয়মে যখন আমরা বৃহত্তম করব, বৃহত্তম করার সময় শুধুমাত্র এই যেমন 20/63 থেকে কোনটা বড় 63 ছিল, তাহলে আমরা
20 বাই এখানে ছিল কত 5 থেকে 9 20 বাই 9 এর ভিতর কোনটা কত 20 ছিল, তখন এইটা কেটে দেবো, এইটা কেটে দেবো, মানে আবার এর সাথে তুলনা করবো। সেম ভাবে যে যখন বৃহত্তম নির্ণয় করবো তখন বৃহত্তমের কথা মাথায় রেখে করবো, তখন ক্ষুদ্রতম নির্ণয় করবো সবসময় ছোটটা শেষ করবো। এরপর আমরা 3 নাম্বার ম্যাথে চলে আসবো। 3 নম্বরে বলা আছে চালের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় চালের ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে। চালের মূল্য 25% বৃদ্ধি পায়, এখানে একটা মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের চালের ব্যবহার কত শতাংশ কমালে, মানে একটা বৃদ্ধি পাওয়ায় একটা কমালে খরচ একই থাকবে, খরচের কোনো পরিবর্তন হবে না। এই অঙ্কগুলোর জন্য একটা শর্ট টেকনিক আছে, আমরা এভাবে ইউজ করতে পারি। 25% বৃদ্ধি, তাহলে যেহেতু আমাদের পার্সেন্টেজ রয়েছে তাহলে 100 আসবে, উপরে 25 গুণ, সেম ভাবে 100 যোগ 25, নিচে যোগ উপরে গুণ, নিচে যোগ উপরে গুণ, 9 এর সাথে গুণ আর এর সাথে যোগ। আমরা এবারে শেষ করি, 100 গুণ 25 আর নিচে আসছে 125, এটা কাটাকাটি করা হয় 25 5 25 125 5 গুণে 100, তাহলে কত পাচ্ছি 20। তাহলে এখানে আমাদের আছে কিন্তু 20%, তাহলে কত পার্সেন্ট কমালে খরচ একই থাকবে 20% কমালে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু 25% আছে, অবশ্যই কখনো 25% এর উপরে অ্যানসার হওয়া সম্ভবই না, অতএব তাহলে 75 তো হবেই না। আর কমালে বলতে তাহলে অবশ্যই 25 এর থেকে কম হবে, তাহলে কম 25 এর চেয়েও যদি কম 25 তো না, তাহলে 25 হবে না, তাহলে এই দুটির মধ্যে যেকোনো একটা হবে। আমরা এইভাবে ক্যালকুলেশন করলে একদম সঠিক অ্যানসারটা পেয়ে যাবো। যদি এই জায়গায় থাকতো চালের মূল্য বৃদ্ধি জায়গায় হ্রাস থাকতো, তাহলে আমরা একই নিয়মে করলে এই জায়গায় 20 থাকলে এই জায়গায় আসতো কত বৃদ্ধি করলে সেটা আসতো 25%, এই জায়গায় 20 থাকলে এই জায়গায় 25 হয়, আবার এই জায়গায় 25 থাকলে এই জায়গায় 20% হয়। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এবার আমরা 4 নম্বর অঙ্ক চলে যাই। 4 নম্বরে একটা অনুপাতের অঙ্ক। দুইটি সংখ্যার অনুপাত 5:8 হলে, দুইটি সংখ্যার অনুপাত 5:8 হলে এখানে বড় সংখ্যাটি 104 হলে ছোট সংখ্যাটি কত? দুই সংখ্যার অনুপাত কত? 5:8। এখানে বড় সংখ্যাটি 104 হলে বড় সংখ্যাটি কত? 104। এই জায়গায় অনুপাতের ভিতরে কোনটা বড়? 5 নাকি 8? আর অবশ্যই বুঝতে পারছি এখানে 8 বড়, তাহলে এই 104 সমান সমান কি 8 বলতে পারি না? তাহলে 104 ভাগ 8 করলে আসছে 13। ঠিক সেম ভাবে 5 গুণ 13 করলে যেটা পাবে সেটাই হবে অ্যানসার। 5 গুণ 13 করলে কত হয়? 65। এটা আমাদের এই অঙ্কে রয়েছে, এই যে এখানে রয়েছে 65। তাহলে কত? যে সংখ্যাটা থাকতো যদি এখানে বলতো যে দুটি সংখ্যা, এখানে ছোট সংখ্যাটি এত, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা কি করতাম? এই ছোট সংখ্যাটি এই অনুপাতে যেটা ছোট সেটাকে ভাগ করতাম, যা পাবো তাই অন্য অনুপাতে যেটা দিয়েছে ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত সেই অনুপাতকে গুণ করে দেবো, তাহলে আমরা সহজেই উত্তরটা পেয়ে যাবো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বর অঙ্কে আমাদের লেখা আছে 187 সংখ্যাটি কোন সংখ্যার 55%? দেখো আমাদের এই অঙ্কটাও কিন্তু আছে পার্সেন্ট, আর পার্সেন্ট মানেই আমরা জানি শতকরা। তাহলে পার্সেন্ট যখন আছে 187 সংখ্যাটি কোন সংখ্যার 55%, তার মানে কি বলতে যাচ্ছে কোন একটা সংখ্যার 55% 187। তাহলে আমরা এটা লিখতে পারি 187 ভাগ 55, মানে 187 সংখ্যাটাই 55, তো এটা ভাগ করে আমরা কত পাবো? 1% পাবো। বলছে কোন সংখ্যা, তার মানে কত পার্সেন্ট? 100% দিয়ে গুণ করলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। 100% যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা অ্যানসারটা পেয়ে যাব। তাহলে আমরা এটা কাটাকাটি করার চেষ্টা করি। 100 টাকা 5 দিয়ে কাটা করলে 20, এটা 11, 11 দিয়ে সরাসরি কাটাকাটি করি, 11 কে 11, 7 7 17 হয়। তাহলে 7 গুণ করি যদি করি 340। কত 340 আছে? হ্যাঁ, এই যে 1 নম্বরে রয়েছে 340। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম যে সংখ্যাটা সেই সংখ্যাটা কোন সংখ্যার 55% এরকম করলে যদি সরাসরি সেই সংখ্যাটাকে ভাগ, তাহলে আমরা 1% পেয়ে যাব। পরবর্তীতে যদি সেই সংখ্যাটা বলে তাহলে 100 দিয়ে গুণ করব, যদি বলে 30% কত তাহলে 30 দিয়ে গুণ করতে হবে। আমাদের হয়তো এই অঙ্কটা এভাবেই সবচেয়ে সহজ হবে। মানে আমাদের একটা টার্গেট মাথায় রাখতে হবে, প্রতিটা অঙ্ক 36 সেকেন্ডের ভিতরে কিভাবে সমাধান করা যায়। এই টার্গেটটা মাথায় রেখে আমাদের প্রতিটা অঙ্ক সমাধান করতে হবে। আমরা এবার 6 নম্বর অঙ্কে
এবার 6 নম্বর আমরা দেখি একটি সংখ্যার 3 গুণের সাথে 4 গুণের যোগ করলে 91 হয়, সংখ্যাটি কত? তাহলে কি বলছে, একটি সংখ্যার 3 গুণের সাথে 4 গুণ যোগ করলে 91 হয়, সংখ্যাটি কত? আমরা এই অঙ্কগুলো সাধারণত করে থাকি যে সংখ্যাটি ধরি x, তাহলে প্রথম সংখ্যাটি 3x প্লাস পরবর্তী সংখ্যাটি 4x সমান সমান 91, এভাবে আমরা করে থাকি। বাট আমরা একটা জিনিস চিন্তা করি যে কি বলছে যে 3 গুণের সাথে 4 গুণ যোগ করলে, তার মানে কি 3 এর 3 যোগ 4, যে 3 গুণের সাথে 4 গুণ যোগ করলে সংখ্যাটি কত হয়? 91। তাহলে মোট কয় গুণ হচ্ছে? 7 গুণ, 3 আর 4 7। তাহলে এই যে সংখ্যাটা, এইটা কি আমরা বলতে পারি না যে 91 সংখ্যাটাই 7 গুণ, এই সংখ্যাটাই 7 গুণ। বলছে কি সংখ্যাটি কত? তাহলে এর এক ভাগ বের করলেই আমরা পেয়ে যাচ্ছি কি, তাহলে ভাগ করি, ভাগ করে কত আসে? 13। তাহলে এই 13 কি এই সংখ্যাটি না, সংখ্যাটি কত? 13। 13 গুণ 3, আমরা এর প্রমাণ দেখি একটু। 13 গুণ 3 সমান কত হয়? 39। 13 গুণ 4 52, তাহলে কত? 9। তাহলে এই আমরা এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি করব, যে কত গুণের সাথে কত যোগ করলে তাহলে সেই দিকে যোগ করব 3। যদি এখানে অনেক সময় থাকে 3 গুণের সাথে 4 গুণের জায়গা থাকে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি 90 হয়, তাহলে কি 3 আর 2 5, তাহলে 90 ভাগ 5 করলে কত হতো? 18। এরকম যে কোয়ালিটির অঙ্ক তৈরি করলে সরাসরি যোগ করে সংখ্যাটিকে ভাগ করে দেব, তাহলে আমরা কি পেয়েছি? উত্তরটা পেয়েছি। এই অঙ্কের উত্তর কোনটা? 13। এবার পরবর্তীটায় যাই। এটা আমাদের কি নির্ণয় করতে বলছে? যোগফল। যোগফল সমষ্টি, এই ক্ষেত্রে একই কথা বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 100 এর যোগফল কত? আমরা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, n n প্লাস 1/2। তাহলে এখানে মোট সংখ্যা কি? 100টি। তাহলে n এর মান কত? 100। 100 যোগ 1/2, তাহলে 100 গুণ 101/2। কাটাকাটি করলে কি আসে? 102 দিয়ে কাটাকাটি করলে 50। তাহলে এই যে গুণ করি, 101 গুণ 50, প্রথমে 0 1 ঘর ভাগ 5 হচ্ছে 5 ঘর ভাগ 5 হচ্ছে 5 0 5 0 5, তাহলে কত বললাম? 5050। দেখি অঙ্কটা আসে নাকি। এই 5050, 7 নম্বরের অঙ্কটা পেয়ে গেলাম। তাহলে এর একটা সূত্র মুখস্থ রাখতে হবে কি, n * n + 1/2। তাহলে এই অঙ্কটা সহজে করতে পারবো। এরপরে যে অঙ্কটা আছে, দুইটি সংখ্যার অনুপাত 2:3, এর গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কটা সাধারণত লসাগু গসাগু অধ্যায়ের একটা অঙ্ক, যে দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে এর গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যেহেতু ডিটেইলস মেথডে একবার দেখি আমরা, ডিটেইলস মেথড। এই ডিটেইলস মেথড করতে গেলে আমরা কিন্তু প্রথম সংখ্যাটি সমান সমান, প্রথম সংখ্যাটি 2x, দ্বিতীয় সংখ্যাটি 3x, অতএব 2x ও 3x এর গসাগু কত? এই দুটো কমন আছে, x এই জায়গায় x, তাহলে এর গসাগু কোনটা? x। তাহলে আমরা কি বলেছেন? গসাগু 4 বলে, তাহলে আমরা বলছি সত্য মতে বলতে পারি যে সত্য মতে x সমান সমান 4। তাহলে আমাদের কোন সংখ্যাটা আছে? ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? প্রথমটি 2x। তাহলে এবার হলো 2 গুণ 4 সমান সমান 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 8। তবে এর একটা সুপার শর্টকাট মেথড আছে, যেটা আমরা এত ডিটেইলসে না বলে আমরা সেই আরো শর্টকাটে করতে পারি। কিভাবে? যে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি, এর ভিতর কোনটা ক্ষুদ্রতম? 2 এর ভিতর অবশ্যই 2। তাহলে আমরা যেহেতু গসাগুটা দেয়াই আছে 4, তাহলে 4 গুণ 2, তাহলে সাথে সাথে আমরা পেয়ে যাবো কত? 8। যদি দেখে আমরা বলতো ক্ষুদ্রতম জায়গা যদি বৃহত্তম বলতে কি করতাম? 4 গুণ এই জায়গায় বৃহত্তম করতাম 3, তাহলে 4 গুণ 3, তাহলে 3 4, সেটা आंसर হবে কোনটা? 12। ক্ষুদ্রতম বললে आंसर হবে কোনটা? 8। মনে করি এটা ক্ষুদ্রতম জায়গায় লেখা থাকলো লসাগু কোনটা?
লসাগু তো দেওয়াই আছে, লসাগু কোনটা? লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা অনুপাত, যেমন 2 গুণ 3 গুণ লসাগুটার সাথে গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 3 থেকে 12, 12 তুমি 24। সেক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হতো? 24। তাহলে আমরা আগে এই একটা অঙ্কের মধ্যে আমরা তিনটা অঙ্ক শিখলাম কি? লসাগু বের করতে পারবো, গসাগু বের করতে পারবো, ছোট সংখ্যাটি এবং বৃহত্তম সংখ্যাটিও বের করতে পারবো। এবার আমরা আসি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক আছে a is to b, এই কয়টি অঙ্ক বারবার পরীক্ষায় আসে। 9 নম্বর অঙ্কটি আছে a is to b সমান 2 is to 3, b is to c সমান 2 is to 5 হলে a is to b is to c সমান হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি প্রথমে a is to b সমান 2 is to 3, b is to c সমান 2 is to 5। এটা ক্লিয়ার? আমরা ব্যঞ্জন বর্ণের একটা অক্ষর এখানে ব্যবহার করব, তো মাথায় রাখবো দ। এই সূত্রটা দিয়ে আমরা করে ফেলবো, বা একটা শর্ট টেকনিক, সুপার শর্ট টেকনিক বলতে বলা যায় যে এইভাবে একটা দ দিব। অবশ্যই দটা দিতে পারবো। তার দটা কিভাবে বলছে? সেম ভাবে এখানে একটা দ দেবো। দটা মানে এর সাথে বি গুণ, আবার বির সাথে বি গুণ, বির সাথে সি গুণ। আমরা লিখি a is to b is to c। তাহলে প্রথমে আমরা এর সাথে বি গুণ করি, তাহলে এই যে ডট প্রথমে একবার নামবে, একবার উঠবে, আবার নামবে। প্রথমে নামার সময় গুণ করি, 2 গুণ 2 করলে কত হয়? 4। আবার 2 গুণ 3 করলে কত হয়? 6। 3 গুণ 5 করলে কত হয়? 15। দেখি উত্তরটা আসে কিনা। হ্যাঁ, এই যে আছে। আমরা 1 নম্বর অ্যানসারটা হচ্ছে 2 4 6 15। তাহলে আমরা 9 নম্বরও বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি মনে রাখতে হবে? যে এই দর মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। আমাদের শেষ অঙ্কটা, একদম শেষের অঙ্কটাই হলো একটা ডিগ্রি অঙ্ক, যে ঘড়িতে যখন 4টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আচ্ছা, আমরা এই যে ঘড়িটা এখানে 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে বলছে ঘড়িতে কটা বাজে? যখন 4টা বাজে, তাহলে এই বরাবর বাজে, তখন মিনিটের কাঁটা কত থাকবে? এই ধরে থাকবে। তাহলে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে এইটি এখানে নির্ণয় করতে বলছে। তা আমরা জানি এই টোটাল রোটেশন 360 ডিগ্রি, আর 360 ডিগ্রিকে যদি আমরা কাটাকাটি আছে 12টা, 12 দিয়ে ভাগ দিলে এক একটা কাটার সমান কত পাই? 30 ডিগ্রি। আমরা কত পেলাম? 30 ডিগ্রি। তাহলে এই 30 এক কাটার সমান 30 ডিগ্রি, আসছে কয়টা বাজে? 4টা। তাহলে 30 গুণ 4 120 ডিগ্রি। তো এটা আমরা নির্ণয় করতে পারবো যে 120 ডিগ্রি। তবে আমাদের এখানে একটা কি আছে? একটা সূত্র আছে, কোণের একটা সূত্র আমরা ব্যবহার করি অনেক সময়। সূত্রের মাধ্যমে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। সূত্রটা হলো এই যে 11h মাইনাস 60h/2। মানে কি বলতে হচ্ছে? 11 এম হবে মিনিট। এর মিনিট কত আছে? যখন 4টা তখন কি মিনিটে 59% নিতে হয়, তাহলে আমরা 60 করে নেব না, তাহলে গুণ 0। আর 60h কত? ঘন্টা কত? 4। তাহলে 60 গুণ 4, তাহলে কত হয়? 0 বিয়োগ 240/2। তাহলে আমরা যদি করি 240/2 হলো মাইনাস 120। আমরা উঠে গেলে আমরা উঠে গেলে কি থাকে? 120 ডিগ্রি। এভাবে করলে আমরা পাচ্ছি কত? 120 ডিগ্রি। আমরা 10টি অঙ্ক আজকে সমাধান করলাম। আশা করি সব অঙ্কগুলো 36 সেকেন্ডে সমাধান করা যাবে। এই জিনিসটা মাথায় রেখে সমাধান করার চেষ্টা করছি, আশা করি উপকৃত হবে।